নমস্কার। আমরা যে টপিকটার মধ্যে ছিলাম মেনলি হচ্ছে আজকের আমাদের যে ক্লাসটা আগে বলে দিই, সেটা হচ্ছে ক্লাস 10 এবং 11। ক্লাস 10 এবং 11-এর ক্লাসের মধ্যে আমরা যেটা করছিলাম কোষ বিভাজন এবং কোষ চক্র চ্যাপ্টারটা ধরেছিলাম। তো প্রথমেই আমরা কোষ চক্রটা করেছিলাম বা সেল সাইকেল, সেটা নিয়ে আমরা আলোচনা করেছি এবং গত দিনের ক্লাসে আমরা কিছু ইম্পর্ট্যান্ট কোশ্চেন বেছে দিয়েছি বা কিছু আহ, বলে দিয়ে পুরো চ্যাপ্টারটাকে কমপ্লিট করেছি। তো আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা কোষ চক্রটা পুরোটা পড়লাম। তো সেই কোষ চক্র থেকে কি কোশ্চেন আসছে বা কি কোশ্চেন আসতে পারে, সম্ভাব্য কি কোশ্চেন, সেটা ক্লাস 10-এর ক্ষেত্রে হতে পারে, সেটা ক্লাস 11-এর ক্ষেত্রে হতে পারে, বা নিটের ছেলেদের ক্ষেত্রে হতে পারে। তো কি কোশ্চেন আসছে বা বিগত দিনে কি কোশ্চেন এসেছে, তো এইগুলো যদি আমরা একটু দেখে নিই বা যদি আমরা কিছু মডেল কোশ্চেন আলোচনা করে নিই, তাহলে আমার মনে হয় যে চ্যাপ্টারটা আমরা আরো সুন্দর করে বুঝতে পারবো, বা যে টপিকটা আমরা পড়লাম সেই টপিকটা আমাদের কাছে আরো সুন্দরভাবে গ্রহণযোগ্য হবে বা আমাদের বোঝাটাও হবে। এবং তার সঙ্গে সঙ্গে যেমন আমরা কোশ্চেন আলোচনা করব, সেখান থেকে আরও কিছু জিনিস, মানে এক্সট্রা জিনিস যেগুলো আমাদের কোষচক্র রিলেটেড, সেই জিনিসগুলো আমরা আস্তে আস্তে দেখে নেব, যেগুলো আমাদের পড়তে গিয়ে হয়তো বাদ চলে গেছে। তো চলো দেখা যাক আমাদের আজকের যে বিষয় সেটা হচ্ছে, দেখো আমি একটু এটাকে অন্য নামেই আমি ডেকেছি, সেটাকে বলছি না কি শিখলাম। যে আমরা এতদিন ধরে পড়লাম, কোষ চক্রটা পড়লাম, পড়ে আমরা কি শিখতে পেরেছি, না আমরা আদৌ কিছু শিখেছি না কিছুই শিখিনি, তো সেই জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো সেই জন্য কি শিখলাম, এখানে যদিও একটা কোশ্চেন মার্ক দিলে খুব ভালো হয় বিষয়টা দেখতে। তো কি শিখলাম, তাহলে একটা বড় করে কোশ্চেন মার্ক করছি আমি এখানে, কি না প্রশ্ন এবং উত্তর নিয়ে আমরা আলোচনা শুরু করব। তো প্রথমেই আমরা কোষচক্র বলতে গিয়ে যে বিষয়গুলো পেয়েছিলাম, সেখানে হচ্ছে কোষচক্র কি, কাকে বলে, কখন দেখা যায়, তার দশাগুলো কি কি ইত্যাদি ইত্যাদি আমরা সবকিছু দেখেছিলাম। তো সেখান থেকে আমি যদি কয়েকটা কোশ্চেন ভাবি যে কি কোশ্চেন আসতে পারে, তাহলে কয়েকটা কোশ্চেন দেখো, মডেল কোশ্চেন, যে ডিএনএ সংশ্লেষ ঘটে ড্যাশ দশায়। ডিএনএ ডিএনএ সংশ্লেষ ডিএনএ সংশ্লেষ ঘটে ড্যাশ দশায়। কোন দশায় ডিএনএ সংশ্লেষ ঘটে? তাহলে আমরা এখান থেকে খুব সহজেই বলতে পারি কি না, এটা হচ্ছে এস দশায়। এস দশায়, তাহলে উত্তরটা আমার হবে এস বা সিনথেটিক ফেজ, এস দশায়। এটা একটা কোশ্চেন গেল। এরকম ধরো আবার যেমন কোশ্চেন দেখো দেওয়া থাকতে পারে যে জি জিরো দশা কোথায় দেখা যায়। জি জিরো দশা কোথায় দেখা যায়, কোথায় দেখা যায়, দেখা যায়। যদি এরকম কোশ্চেন একটা দিয়ে দেয় যে জি জিরো দশা কোথায় দেখা যায়, কারণ আমরা আলোচনা করেছি না জি জিরো দশা দেখা যায় যেখানে, সেটা হচ্ছে যকৃৎ কোষ, যকৃৎ কোষ, আচ্ছা আর কোথায়, পেশি কোষ, পেশি কোষ, আর কোথায়, স্নায়ু কোষ, স্নায়ু কোষ, আর কোথায়, আরবিসি মানে লোহিত রক্তকণিকা, ইত্যাদি ইত্যাদি আমি বলতে পারি যে এই সব জায়গা হচ্ছে জি জিরো দশা দেখা যায়। আচ্ছা, আর কি কোশ্চেন আসতে পারে না, আর হচ্ছে কোষ, কোষ চক্রের প্রস্তুতি পর্ব কোনটা বলে, ঠিক আছে। বা আরেকটা টপিক যদি আমরা দেখি বা আরেকটা জিনিস যদি আমরা দেখি, অনিয়ন্ত্রিত কোষ বিভাজন, অনিয়ন্ত্রিত কোষ বিভাজন, যেটা আমরা আগের দিন একটু বোধহয় আলোচনা করেছিলাম, অনিয়ন্ত্রিত অনিয়ন্ত্রিত কোষ বিভাজন, কোষ বিভাজন। তো এখান থেকে যদি বলি যে অনিয়ন্ত্রিত কোষ বিভাজনের ফলে কি হচ্ছে, তাহলে দেখো বিষয়টাকে বোঝো। কোষ বিভাজন বা কোষ চক্র একটা হচ্ছে নিয়ন্ত্রিত প্রসেস, মানে স্টেপ বাই স্টেপ যাবে। তাহলে প্রথমে যদি সেখানে কোনো গন্ডগোল দেখা যায়, তাহলে যদি একটা রিদিম বা একটা ছন্দের মধ্যে যদি একটা গোলযোগ দেখা যায়, যেমন তুমি মনে করো যে আমরা একটা সুন্দর গান শুনছি, একটা সুন্দর একটা সুরেলা একটা সুমিষ্ট গান শুনছি, কিন্তু তার মাঝে কেউ যদি ইন্টারাপ্ট হয় বা তার মাঝে যদি বাধা সৃষ্টি হয়, তাহলে কি সেটা আমাদের একটা শ্রুতি কটু ব্যাপার মনে হয়। তেমনি কোষ চক্রটা একটা রিদিমিক বা একটা ছন্দের মধ্যে যেটা একটা ছান্দিক প্রক্রিয়া। তো সেখানে যদি মাঝখানে কেউ বাধা দেয় বা বাধা সৃষ্টি হয়, তো সেখানে আমার শুনতে ভালো লাগে না। তাহলে যদি অনিয়ন্ত্রিত হয় একইভাবে, তাহলে যার নিয়ন্ত্রণ যদি না থাকে তার মধ্যে, তাহলে কি হবে না, নিয়ন্ত্রণ না থাকলে তোমার যে ঘটনাগুলো ঘটে সেটা হচ্ছে অনিয়ন্ত্রিত কোষ বিভাজনের ফলে প্রথমত যেটা সৃষ্টি হয় সেটা হচ্ছে টিউমার। অনিয়ন্ত্রিত কোষ বিভাজনের ফলে, তাহলে কোষ বিভাজনের নিয়ন্ত্রণ না থাকে, তাহলে কি হবে, কোষ পুঞ্জ গঠিত হবে, কোষ পুঞ্জ, কোষপুঞ্জ গঠিত হলো। এবং এই কোষপুঞ্জের বা মাস অফ সেল, কোষপুঞ্জ থেকে আস্তে আস্তে তৈরি হবে টিউমার, টিউমার হলো, টিউমার তৈরি হবে। এবার এই টিউমারগুলো অবভিয়াসলি বিনাইন টিউমার,
ঠিক আছে, এই টিউমারগুলো বিনাইন টিউমার। এবার হচ্ছে তাহলে টিউমার হচ্ছে অনিয়ন্ত্রিত কোষ বিভাজনের ফলে কোষের সংখ্যাটা বেড়ে গেলে সেটা হচ্ছে টিউমার। এবার টিউমারের মধ্যে তোমার টিউমার অনেক সময় আবার ক্যান্সারে রূপান্তরিত হয়। তাহলে টিউমার অনেক সময় ক্যান্সারে রূপান্তরিত হতে পারে। ক্যান্সার কিভাবে? তাহলে আমি এটাকে বলছি কেন না, আমি আগের দিন ভিডিও বলেছিলাম ক্যান্সারের যদি প্রাইমারি স্টেজ আমরা ধরি বা প্রথম লক্ষণ যদি ধরি সেটা হবে টিউমার। তবে কি সব টিউমার থেকে ক্যান্সার সৃষ্টি হয় না? কখনোই না, কারণ সব টিউমার ক্যান্সারে রূপান্তরিত হয় না বা ক্যান্সার কোষে পরিণত হয় না। তাহলে কখন হয় চলো দেখা যাক কখন হয়। তাহলে আমরা প্রধানত প্রধানত যদি একটা স্বাভাবিক কোষ দেখি, একটা যদি আমরা স্বাভাবিক কোষ দেখি সেখানে কি থাকে না, একটা স্বাভাবিক কোষের মধ্যে কিছু জিন থাকে। একটা স্বাভাবিক কোষের মধ্যে কি থাকে না, কিছু জিন থাকে। তাহলে স্বাভাবিক কোষ যদি আমি ধরি, স্বাভাবিক কোষ, স্বাভাবিক কোষ বা নর্মাল সেল, এই স্বাভাবিক কোষের মধ্যে এক ধরনের জিন থাকে যেটাকে বলা হচ্ছে কি প্রোটো অঙ্কোজিন। প্রোটো অঙ্কোজিন, অঙ্কোজিন বাংলাটা লিখে দিচ্ছি, প্রোটো অঙ্কোজিন, অ উমায় কয় ওকা, প্রোটো অঙ্কোজিন। তাহলে স্বাভাবিক কোষের মধ্যে থাকে হচ্ছে প্রোটো অঙ্কোজিন। এবার এই প্রোটো অঙ্কোজিন যদি আমরা প্রথমত দেখি, এই প্রোটো অঙ্কোজিন যদি দেখি, প্রোটো অঙ্কোজিন হচ্ছে দুই প্রকারের, মানে দেহে দুই ধরনের প্রোটো অঙ্কোজিন থাকে, মানে দু রকম কাজ করে আর কি। একটা কি কাজ করে, একটা প্রোটো অঙ্কোজিন যেটা আছে সেটা হচ্ছে কোষ বিভাজনে সাহায্য করে। এক প্রকার প্রোটো অঙ্কোজিন কি করে না, এক প্রকার প্রোটো অঙ্কোজিন হচ্ছে কি বললাম, কোষ বিভাজনে সাহায্য করা, হেল্পস ইন সেল ডিভিশন, হেল্পস ইন সেল ডিভিশন, হেল্পস ইন সেল ডিভিশন, ডিভিশন। তাহলে কোষ বিভাজনে সাহায্য করা, কোষ বিভাজনে সাহায্য করে। আরেকটা কোষ আছে, এই আরেকটা প্রোটো অঙ্কোজিন আছে যেটা হচ্ছে কি প্রোগ্রাম সেল ডেথ, প্রোগ্রাম পি আর ও জি আর এ ডাবল এম ই ডি, প্রোগ্রাম সেল ডেথ, ডেথ। এই প্রোগ্রাম সেল ডেথ মানে হচ্ছে একটা প্রোগ্রাম, মানে নিয়ন্ত্রিত কোষের মৃত্যু, কারণ কোষ তৈরি হচ্ছে, কোষ মারা যাচ্ছে, ঠিক আছে, এবং সেইটাকে বলা হচ্ছে কি প্রোগ্রাম সেল ডেথ। এবং এইটাকে একটা নামে ডাকা হয় যেটাকে বলা হয় অ্যাপোপ্টোসিস। টেনের ছেলেদের করার দরকার নেই, অ্যাপোপ্টোসিস শুধুমাত্র 11 এর জন্য, এবং এটা নিটের কোশ্চেন পড়ে, হোয়াট ইজ অ্যাপোপ্টোসিস, এবং এইচএসও বা 11 এর কোশ্চেনও দেখা যায় যে প্রোগ্রাম সেল ডেথ যেটাকে বলা হচ্ছে অ্যাপোপ্টোসিস প্রসেস, সেটা কে সাহায্য করে, প্রোটো অঙ্কোজিন। তাহলে টিউমারের মধ্যে কি হলো না, টিউমারের মধ্যে তোমার কি আছে, প্রোটো অঙ্কোজিন, টিউমারের মধ্যে রইল প্রোটো অঙ্কোজিন। এবার প্রোটো অঙ্কোজিন হচ্ছে স্বাভাবিক অবস্থা। তাহলে কোনো একটা জিনের টিউমারের মধ্যে যদি প্রোটো অঙ্কোজিন থাকে তাহলে অনিয়ন্ত্রিত কোষ বিভাজন হয়েছে, কিন্তু জিনটা আছে প্রোটো অঙ্কোজিন, তাহলে সেই জিন থেকে কখনোই বা সেই টিউমার থেকে কখনোই ক্যান্সার সৃষ্টি হবে না, কারণ আমাদের দেহের মধ্যে প্রোটো অঙ্কোজিন রয়েছে, নর্মাল এটা। এবার কোনোভাবে যদি মনে হয় বা আমাদের দেহে এই বাইরে আমাদের পরিবেশে যে বিভিন্ন তেজস্ক্রিয় পদার্থগুলো আছে তার ফলে যদি প্রোটো অঙ্কোজিন মিউটেশন হয়ে যায়, ঠিক আছে, আফটার মিউটেশন, আফটার মিউটেশন বা মিউটেশনের পরে, মিউটেশনের বাংলা হচ্ছে পরিব্যক্তি, মিউটেশন, প্রোটো অঙ্কোজিন কিসে কনভার্ট হয়, অঙ্কোজিনে, অঙ্কোজিনে কনভার্ট হয়ে যায়, অঙ্কোজিন। এই যদি অঙ্কোজিনে কনভার্ট হয় তখন সেটা হয়ে যাবে কি ক্যান্সার কোষ, তখন সেটা হয়ে যাবে ক্যান্সার কোষ। তাহলে প্রোটো অঙ্কোজিন যদি অঙ্কোজিনে কনভার্ট হয়, তাহলে প্রোটো অঙ্কোজিন ছিল, তাহলে এটা হচ্ছে কি মানে ক্ষতিকারক জিন নয়, এটা হচ্ছে স্বাভাবিক জিন। অঙ্কোজিনে কনভার্ট হয়ে গেলে কিসের ফলে, মিউটেশনের ফলে বা পরিব্যক্তির ফলে, তখন এটা কিসের রূপান্তরিত হলো, অঙ্কোজিন। তাহলে কোষের মধ্যে যদি অঙ্কোজিন চলে আসে তখন সেটা কি হবে, ক্যান্সার কোষে রূপান্তরিত হবে, এবং সেটাকে বলা হয় ম্যালিগন্যান্ট, ঠিক আছে, ম্যালিগন্যান্ট, ক্যান্সার কোষে রূপান্তরিত হলে সেটাকে বলা হয় ম্যালিগন্যান্ট। বা অ্যাকচুয়ালি আমি যদি একদম এইটাকে না লিখে, মানে ক্যান্সার একদম সরাসরি না লিখে এখানে যদি একটা ম্যালিগন্যান্ট লিখি, ম্যালিগন্যান্ট, ম্যালিগন্যান্ট, MALIGNANT, ম্যালিগন্যান্ট, এই ম্যালিগন্যান্টটা কিসে রূপান্তরিত হচ্ছে, ক্যান্সার। তাহলে প্রোটো অঙ্কোজিন থেকে পুরো কি হলো, প্রোটো অঙ্কোজিন থেকে অঙ্কোজিন, অঙ্কোজিন থেকে ম্যালিগন্যান্ট, ম্যালিগন্যান্ট থেকে তৈরি হচ্ছে ক্যান্সার। হ্যালো, তাহলে এবার ক্যান্সার যখন আমাদের পড়াই হচ্ছে, তাহলে আমরা ক্যান্সার সম্পর্কে কয়েকটা জিনিস দেখেই নি না, যে ক্যান্সার শব্দটা কোথা থেকে এসছে। তাহলে ক্যান্সার শব্দটা প্রথমত, ক্যান্সার শব্দটা এসছে হচ্ছে এই যে আমরা লিখছি ক্যান্সার,
CANCER, ক্যান্সার। এই ক্যান্সার শব্দটার উৎপত্তি কোথায়? না ল্যাটিন শব্দ, ল্যাটিন শব্দ ক্যানক্রাম, CANCRUM, এই ক্যানক্রাম, ল্যাটিন শব্দ ক্যানক্রাম থেকে কি এসছে? ক্যান্সার। ঠিক আছে, এই ল্যাটিন শব্দ ক্যানক্রাম থেকে এসছে ক্যান্সার। আচ্ছা, ক্যান্সার নিয়ে যখন আলোচনা হচ্ছে তাহলে আরেকটু হয়ে যায় কি না ক্যান্সার সৃষ্টি করে কারা। তাহলে এখান থেকে আরেকটা কয়েকটা শর্ট কোশ্চেন আমি বলে দিই। কার্সিনোজেন, যেটা 10 এবং 11 দুটোর ক্ষেত্রেই আছে। কার্সিনোজেন, কার্সিনোজেন ইংলিশটা হচ্ছে CARCINOGEN। তাহলে কার্সিনোজেন কি? কার্সিনোজেন হচ্ছে যে সকল পদার্থ ক্যান্সার সৃষ্টি করে। তাহলে যাদের দ্বারা ক্যান্সার সৃষ্টি হয় তাদের কার্সিনোজেন। ধরো কেউ একজন তোমার এক্স রশ্মিতে দিনের পর দিন রয়েছে, মানে তার কাজটাই হচ্ছে ওই এক্স রশ্মি নিয়ে, তাহলে তার দেহে এক্স রশ্মি থেকে ক্যান্সার সৃষ্টি হতে পারে। তাহলে এক্স রশ্মি এখানে কি ক্যান্সার সৃষ্টির জন্য দায়ী, তাহলে এক্স রশ্মি হচ্ছে কার্সিনোজেন। তাহলে যে সকল পদার্থ ক্যান্সার সৃষ্টি করে বা ক্যান্সার সৃষ্টির জন্য দায়ী সেইগুলোকে বলা হচ্ছে কার্সিনোজেন। তাহলে আমি যদি এক্সাম্পল বলি কি, বিভিন্ন রাসায়নিক পদার্থ, সেটা কীটনাশক হতে পারে, পেস্টিসাইড হতে পারে, বিভিন্ন তেজস্ক্রিয় পদার্থ, ইউভি রশ্মি, তারপর হচ্ছে এক্স রশ্মি, বা বিভিন্ন ধরনের টেম্পারেচার বা আরো কোনো দূষিত পদার্থ সেগুলো থেকে হতে পারে। তাহলে আমি এক কথায় লিখলাম কীটনাশক, কীটনাশক। আচ্ছা, তারপরে হচ্ছে তোমার কি বললাম, পতঙ্গনাশক বা তোমার বিভিন্ন ক্ষতিকারক রাসায়নিক সার, ক্ষতিকারক সার, হ্যাঁ ক্ষতিকারক সার। আচ্ছা, আর কি বলতে পারি? আর হচ্ছে তোমার বলতে পারি এক্স রে, এক্স রশ্মি বা এক্স রে, ইউভি রে, ঠিক আছে, তাহলে এক্সেট্রা। এইগুলো সবই কি ক্যান্সার সৃষ্টির জন্য দায়ী। তাহলে এরা হচ্ছে কার্সিনোজেন। তাহলে এটা গেল কার্সিনোজেন, যারা ক্যান্সার সৃষ্টির জন্য দায়ী। আর কি দেখবো? আর একটা দেখবো মেটাস্ট্যাসিস, মেটাস্ট্যাসিস। 2 নম্বর বলছি কি মেটাস্ট্যাসিস। কি মেটাস্ট্যাসিস? মেটাস্টেসিস, METASTATIS, মেটাস্ট্যাসিস, মেটাস্টেসিস, STATIS, মেটাস্টেসিস। ও সরি, আমি একটু ভুল লিখলাম বোধহয়। META মেটা, STA মেটাস্টেটিস হয়ে গেছে, সরি SIS হবে, মেটাস্টেসিস। তাহলে মেটাস্টেসিস কি না আমাদের দেহের মধ্যে ক্যান্সার কোষ যে ছড়িয়ে পড়ে দেহের কোনো একটা জায়গা, তাহলে ক্যান্সার অ্যাকচুয়ালি অন্য কিছুই নয়। ক্যান্সার হচ্ছে কোষ বিভাজনের হারটা অনিয়ন্ত্রিত হয়ে যাওয়া বা বেশি পরিমাণে কোষ বিভাজন হওয়া। এবং এই ক্যান্সার কোষটা আমাদের রক্তর মধ্য দিয়ে বা রক্তবাহের মধ্য দিয়ে সারা দেহে ছড়িয়ে পড়ে। এই যে ক্যান্সার কোষের সারা দেহে ছড়িয়ে পড়ার ঘটনাটাকে বলা হয় বা ছড়িয়ে পড়াটাকে বলা হয় মেটাস্ট্যাসিস। তাহলে ক্যান্সার কোষের সারা দেহে ছড়িয়ে পড়াটাকে বলা হচ্ছে কি মেটাস্ট্যাসিস। ঠিক আছে, 3 নম্বর যদি বলি যে ক্যান্সার তাহলে কি করে আইডেন্টিফাই করা হয়, তাহলে চিহ্নিতকরণ, ক্যান্সারকে কিভাবে আইডেন্টিফাই করে? আইডেন্টিফাই, যে কার একজনের ক্যান্সার হয়েছে সেটাকে বুঝবে কি করে না, ক্যান্সার করার জন্য বায়োপসি টেস্ট করানো হয়। বায়োপসি, বায়োপসি বায়োপসি BIOPSY, বায়োপসি করা হয়। আর ট্রিটমেন্ট কি, এদের চিকিৎসা কি হতে পারে? ট্রিটমেন্ট, ট্রিটমেন্ট সেটা হচ্ছে তোমার রেডিওথেরাপি হতে পারে, রেডিওথেরাপি, রেডিওথেরাপি যেখানে কি হয় তেজস্ক্রিয় পদার্থ দিয়ে চিকিৎসা করা হয়, রেডিওথেরাপি, RADIOTHERAPY, রেডিওথেরাপি হতে পারে। আর কি হতে পারে? আর হতে পারে তোমার শল্য চিকিৎসা, যেটাকে অপারেশন বলা হয়, শল্য চিকিৎসা, চিকিৎসা যেটাকে বলা হচ্ছে অপারেশন বা সার্জারি, অপারেশন। আর কি হতে পারে? আরও একটা আছে, সেটা হচ্ছে কেমোথেরাপি, কেমিক্যালস দিয়ে যেটা করা হয়, কেমোথেরাপি, কেমোথেরাপি, CHEMO, রাসায়নিক পদার্থ সাহায্যে কেমোথেরাপি। তাহলে এই প্রসেসটাও হতে পারে। তো এই গেল মোটামুটি একটা ক্যান্সার সম্পর্কে একটা আলোচনা। ক্যান্সার সম্পর্কে বললাম, এখান থেকে কোশ্চেন আসে, তো সেগুলো তোমরা একটু দেখে রাখবে। তো চলো এবার পরে আবার কি আছে দেখি। ওকে।
দেখো যেটা বলছিলাম সেটা হচ্ছে আমরা ক্যান্সারটা নিয়ে মোটামুটি একটা আলোচনা করলাম। আশা করছি তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। ক্লাস 10-এর ছেলেরাও এটা করবে এবং 11-এর ছেলেরাও আগে ক্যান্সারটা করবে। এবং ক্লাস 10-এর ছেলেদের ক্ষেত্রে বা যারা ক্লাস 10-এর ছাত্রছাত্রী আছো তাদের ক্ষেত্রে 5 নম্বর চ্যাপ্টারে, তোমাদের যে পরিবেশের 5 নম্বর চ্যাপ্টার আছে সেখানে কিন্তু ক্যান্সার সম্পর্কে দেখবে ডিটেলস দেওয়া রয়েছে। তোমাদের যে সংজ্ঞা বা ক্যান্সার কার্সিনোজেন কি বা তোমার মেটাস্টেসিস কি, প্রোটো অঙ্কোজিন কি, অঙ্কোজিন, সেই দিকগুলো দেখবে 5 নম্বর চ্যাপ্টারটায় শেষ দিক করে যেখানে দূষণ আছে সেখানে দেখবে এই পুরো ক্যান্সার সম্পর্কে আলোচনা করা রয়েছে। তো সেখান থেকে তোমরা দেখে নিতে পারো বিষয়গুলো। 11-এর ছেলেরা তো তোমরা বই যেখানে কোষ বিভাজন পাচ্ছ ওখান থেকে পেয়ে যাবে। তো এবার দেখো আমি এই কোশ্চেনটা, মানে এখানে দুটো কোশ্চেন আমি লিখেছি, যেটা হচ্ছে শুধুমাত্র একটা নিটের ছেলেদের জন্য, নিটের ছাত্র স্টুডেন্টদের জন্য, আর একটা হচ্ছে তোমার এইচএস এর মানে 11-এর স্টুডেন্টদের জন্য। তাহলে প্রথম কোশ্চেনটা আমরা আসি, যেটা হচ্ছে নিট 2019, মানে গত বছর নিটে এই কোশ্চেনটা পড়েছিল। নিট 2019, দেখো খুব সোজা এটা কি কোশ্চেন পড়েছে। বলছে যেটা ক্লাস 10-এর ছেলেরাও খুব সুন্দরভাবে পড়ে দেবে, ক্লাস 10-এর ছেলেরাও দেখবে কি বলছে। আমি মানেটা বলে দিচ্ছি। বলছে দ্য কারেক্ট সিকোয়েন্স অফ ফেজেস। তাহলে দ্য কারেক্ট সিকোয়েন্স, কারেক্ট মানে সঠিক সিকোয়েন্স বা পর্যায়ক্রম কোনটা, অফ ফেজেস বা স্টেপগুলো বা দশাগুলোর অফ সেল সাইকেলের, মানে এক কথায় বাংলাটা কি না, বাংলাটা হচ্ছে কোষচক্রের দশাগুলির বা কোষচক্রের স্টেপগুলোর পরপর দশা কোনগুলো, মানে কোনটা সঠিক দশা। তাহলে আমরা কি জানি, আমরা খুব ভালো করে জানি কোষচক্রের পরপর কে এসছিল, কে এসছিল না, প্রথম যেটা আছে দেখো, প্রথমে বলছে এম, G1, G2, S, এরকম তো আমরা পাইনি কোথাও, ছিল না। বি এর অপশন কি আছে, G1, G2, S, M, ছিল না, এটাও হবে না, তাহলে আমি কেটে দিই। তাহলে আমার এটা হলো না, এটাও হলো না। সি এর অপশন কি আছে, এস, G1, G2, M, এটাও তো হবে না, তাহলে এটাও কেটে দিলাম। তাহলে অটোমেটিক্যালি কি পড়ে রইলো, এটা হবেই একদম, তাই তো একদম 100% কনফার্ম এটা হবে। তাহলে মিলিয়ে নাও কি আছে, G1, S, G2, M, আমরা তাই তো পেয়েছিলাম। তাহলে কোষচক্রের যদি ছবিটা আমরা একবার রিমাইন্ড করে নিই, কি পেয়েছিলাম, এরকম পাইনি একটা, প্রথমে G1, তারপরে S, তারপরে G2, তারপরে M, মানে এখানে প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, তারপরে সাইটোকাইনেসিস, তাহলে ছিল তো। তাহলে এইটা হচ্ছে কারেক্ট সিকোয়েন্স, G1, তারপরে S, তারপরে G2, তারপরে M। দেখো এটা নিট 2019-এ পড়েছিল, ঠিক আছে, নিট 2019-এ পড়েছিল এবং এই কোশ্চেনটা কত মার্কস, 4 মার্কস, ঠিক আছে, 4 মার্কস, 4 মার্কস ছিল, হলো। দেখো 4 মার্কস একটা ক্লাস 10-এর ছিল, এটা খুব সুন্দরভাবে বলে দেবে। তাহলে এটা ছিল নিটের কোশ্চেন। আচ্ছা, পরের কোশ্চেন যেটা হচ্ছে 11, ক্লাস 11-এর বোর্ডের এক্সামে পড়েছিল, মানে এবছর 2020 সালে, 2020-তে এটা পড়েছিল, যেটা 11-এর ফাইনাল এক্সাম যেটা হলো। তো সেখানে বলা হয়েছে যে কোষচক্রের কোথায় কোথায় চেক পয়েন্ট দেখা যায়। তাহলে চেক পয়েন্ট তো আমরা পড়েছি, কি চেক পয়েন্টটা কি মনে পড়ছে, চেক পয়েন্টটা তাহলে যে জায়গাগুলো চেক করে, তাই তো ট্রাফিক পুলিশের মতো কাজ করে। তাহলে কোষচক্রের যে জায়গাগুলো কি হয় বা যে বিন্দুতে কোষচক্রগুলো থেমে যায়, পরবর্তী স্টেপে যেতে পারে না যতক্ষণ না আগের কন্ডিশনগুলো ফুলফিল হয় বা পরিপূর্ণ হচ্ছে, তাহলে সেগুলোকে চেক পয়েন্ট। তাহলে কোথায় বলেছিলাম, ধরো এখান থেকে G0 একটা ছিল, তাহলে এই জায়গায় একটা চেক পয়েন্ট ছিল, যেটা কি কি বলেছিল, G1S। তাহলে এটা কি করবে, G1S একে S এ যেতে দেবে, S থেকে G2 থেকে যখন M এ যাচ্ছিল তাকে এখানে একটা কি ছিল, G2M। আর প্রোফেজ, মেটাফেজ, মেটাফেজ কমপ্লিট যখন হচ্ছে, অ্যানাফেজ যখন শুরু হচ্ছে সেখানে একটা কি ছিল, M। তাহলে কটা চেক পয়েন্ট ছিল, তিনটে, তাই তো। তাহলে কোষচক্রে কোথায় কোথায় চেক পয়েন্ট দেখা যায়, একটা হচ্ছে G1S এ বা G1S, G1 এতে, দুটো হচ্ছে G2 এবং M এর শুরুতে, আর একটা হচ্ছে M এতে। তাহলে তিনটে চেক পয়েন্ট, এটার জন্য কত মার্কস ছিল, এটা ছিল 2 মার্কস, যেটা 11-এর পরীক্ষায় পড়েছিল আগের বছরই, ঠিক আছে। দেখতে পাচ্ছ, দেখো পড়ানোর বাইরে কিন্তু কোশ্চেন পড়ছে না। তাহলে এটা একটা কোশ্চেন গেল। এবার চলে এসো, আমরা যখন চেক পয়েন্ট আলোচনাই করছি, তাহলে চেক পয়েন্ট কি না, চেক পয়েন্ট বললাম কোষচক্রের যে সকল বিন্দুতে, কোষচক্রের যে সকল বিন্দুতে কোষ বিভাজন থেমে যায়, পরবর্তী পর্যায়ে পৌঁছাতে দেয় না। যদি আগের কন্ডিশনগুলো ফুলফিল হয় তখনই কিন্তু পরবর্তী মানে চেক পয়েন্টগুলো পরবর্তী পর্যায়ে যেতে দেয়। তাহলে চেক পয়েন্ট কি কোষ বিভাজনটাকে নিয়ন্ত্রিত করে বা নিয়ন্ত্রণ করে। তাহলে চলে এসো যে তিনটে চেক পয়েন্ট ছিল, তাদের কাজ কি কি। প্রথমেই ছিল কি G1 এবং S চেক পয়েন্ট, G1 এবং S চেক পয়েন্ট। তাহলে এই চেক পয়েন্টের কাজ কি না, এই চেক পয়েন্টের কাজ হচ্ছে তোমার দেখো মেনলি যেটা যা করে, এই চেক পয়েন্ট প্রধানত কোষের আকৃতিটাকে নির্ণয় মানে কোষের আকৃতিটাকে নিয়ন্ত্রণ করে, কোষের আকৃতিটাকে নিয়ন্ত্রণ করে। আর কি করে, 2 নম্বর হচ্ছে তোমার হরমোন ও নিউট্রিয়েন্ট, যেটাকে পরিপোষক বলা হয়, হরমোন ও নিউট্রিয়েন্ট
ঠিক আছে, পরিমাণটাকে দেখাশোনা করে, পরিমাণটা দেখে ঠিকঠাক আছে কিনা। আর কি করে, ক্ষতিগ্রস্ত ডিএনএ এর মেরামতি করে, ক্ষতিগ্রস্ত ডিএনএ কে মেরামতি করে, ক্ষতিগ্রস্ত ডিএনএ কে মেরামতি করে, ডিএনএ এর মেরামতি করা, মেরামতি করা। তাহলে এটা এইটা কোন চেক পয়েন্টের কাজ বললাম, এটা হচ্ছে G1 চেক পয়েন্টের কাজ। যদি দেখা যায় G1 S চেক পয়েন্ট এই কাজগুলো কমপ্লিট হয়েছে, তাহলে কি হবে, কোষটা G2 S এ যাবে, S থেকে G2 তে যাবে। এবার আমাদের 2 নম্বর যে চেক পয়েন্ট ছিল সেটা হচ্ছে, দেখো কি ছিল না, সেটা হচ্ছে G2 M চেক পয়েন্ট। তাহলে এই চেক পয়েন্টের কাজ কি না, এই চেক পয়েন্টের কাজ হচ্ছে দুটো কাজ আমি এখানে বলবো, কোষের এবং নিউক্লিয়াসের আয়তন। তাহলে আগে একটা আকৃতি বলেছিলাম, কোষ ও নিউক্লিয়াসের আয়তনটাকে নিয়ন্ত্রণ করা। আর কি, আর একটা যেটা কাজ সেটা হচ্ছে ক্ষতিগ্রস্ত, এই কাজটা এইভাবে রিপিট হবে, ডু, আমি ডু লিখে দিলাম, মানে রিপিট হচ্ছে, ক্ষতিগ্রস্ত ডিএনএ মেরামতি করা। তাহলে G2 M এর এই G2 এর এটা কাজ গেল, G2 M। আর একটা যেটা চেক পয়েন্ট আমাদের পড়ে রইল সেটা হচ্ছে M চেক পয়েন্ট। M 3 নম্বর হচ্ছে M চেক পয়েন্ট। এই চেক পয়েন্টের কাজ কি না, তোমার ক্রোমোজোমগুলো বেমতন্তুর সাথে আটকেছে কিনা, ক্রোমোজোম বেমতন্তুর সাথে আটকেছে কিনা সেটা দেখা। ক্রোমোজোম বা ক্রোমোজোমের সাথে বেমতন্তুর, যেটাকে স্পিন্ডল ফাইবার বলি, বেমতন্তুর জোড়টাকে জোড়বদ্ধ হয়েছে কিনা সেটা যাচাই করে, জোড়বদ্ধ হয়েছে কিনা তা যাচাই করা, তাহলে এই হচ্ছে আমাদের 3টে চেক পয়েন্টের কাজ। তাহলে এখান থেকে চেক পয়েন্ট কথাটা আসলো বলে আমি পুরো বিষয়টা বলে দিলাম যে চেক পয়েন্ট G1S, G2M এবং M, প্রত্যেকে দেখো কাজটা বলে দিচ্ছি, এটা তোমরা নোট ডাউন করে রাখবে, কারণ এটা তোমাদের কাছে অ্যাসেট হয়ে থাকবে। এই যে কোশ্চেনগুলো আমি পড়িয়েছি বা এতদিন ক্লাস করিয়েছি, দেখো আমরা কোনো কোশ্চেন না ভেবেই কিন্তু ক্লাস করিয়ে গেছি। এবং তার ক্ষেত্রে দেখলে কি আমি দুটো স্যাম্পল দিলাম, একটা হচ্ছে নিটের কোশ্চেন পেয়েছো তোমরা, যেটা মোস্ট ইম্পর্টেন্ট, আর একটা হচ্ছে কোষ চক্রের কোথায় কোথায় চেক পয়েন্ট দেখা যায়, সেটা হচ্ছে 20 সালের 11 ছেলেদের অ্যানুয়াল পরীক্ষা কিন্তু পড়েছে। তাহলে বুঝতে পারছো যে এই জায়গাগুলো তোমাদের কাছে অবশ্যই গুরুত্বপূর্ণ, তো তোমরা সেগুলোকে নোট ডাউন করে নেবে, খাতায় লিখে নেবে, কারণ এগুলো তোমাদের কাছে মনে রাখবে অ্যাসেট, কারণ এগুলো সবসময় পাবে না। ঠিক আছে, তো এইটা গেল চেক পয়েন্ট। এবার যদি আমরা চলে আসি যে কোষ চক্র নিয়ন্ত্রণকারী বা নিয়ন্ত্রণ করে কে, কোষ চক্র নিয়ন্ত্রণ করে কারা, সেটা আমরা আগের দিনই বলেছিলাম যে দুটো, একটা প্রোটিন আছে আর একটা এনজাইম আছে। তাহলে কোষ চক্র নিয়ন্ত্রণকারী একটা প্রোটিন আছে, একটা এনজাইম আছে। তাহলে কে কে না, কোষ চক্র নিয়ন্ত্রণকারী প্রোটিনটাকে বলেছিলাম কি, সাইক্লিন। তাহলে কোষ চক্র নিয়ন্ত্রণ, তাহলে নিয়ন্ত্রণ করার জন্য কে আছে না, প্রোটিন। কে প্রোটিন, 1 নম্বর বলেছিলাম সাইক্লিন প্রোটিন, সাইক্লিন প্রোটিন। আরেকটা কি বলেছিলাম, আরেকটা এনজাইম বলেছিলাম কি, CDKS, সাইক্লিন ডিপেন্ডেন্ট প্রোটিন কাইনেস। তাহলে কে কে বললাম, একটা প্রোটিন বলেছি সাইক্লিন প্রোটিন, আর একটা কি বললাম এনজাইম বললাম, সেটা হচ্ছে কি না, সেটা হচ্ছে তোমার CDKS, সাইক্লিন ডিপেন্ডেন্ট প্রোটিন কাইনেস। তো এই হচ্ছে এই প্রোটিন কাইনেস, সাইক্লিন ডিপেন্ডেন্ট প্রোটিন কাইনেস, এটাকে আমরা যদি আবার দুটো ভাগে ভাগ করতে পারি, তাহলে একটু ডিটেলসে চলে আসি 11 ছেলেদের জন্য। এই যে আমরা হচ্ছে সাইক্লিন ডিপেন্ডেন্ট প্রোটিন কাইনেসকে তোমার প্রোটিন কাইনেস, অনলি প্রোটিন কাইনেস বলতে পারি, প্রোটিন কাইনেস, এবং এটাকে প্রকাশ করা হয় CDK, সাইক্লিন ডিপেন্ডেন্ট প্রোটিন কাইনেস, CDK। এই প্রোটিন কাইনেসকে আমরা যদি ভাগ করি তাহলে এর দুটো ভাগ আছে, CDK এর দুটো ভাগ আছে, একটা কি, একটা হচ্ছে ক্যাটালাইটিক গ্রুপ, ক্যাটালাইটিক, এটা টেনের ছেলেদের দরকার নেই কিন্তু, ক্যাটালাইটিক সাব ইউনিট, আর একটা হচ্ছে সাইক্লিন। ঠিক আছে, সাইক্লিন প্রোটিন। তাহলে কি বললাম, সিডিকে, যেটাকে বলা হচ্ছে প্রোটিন কাইনেসের আরেকটা নাম সিডিকে, সাইক্লিন ডিপেন্ডেন্ট প্রোটিন কাইনেস বা সিডিকে, এর দুটো পার্ট, একটা হচ্ছে কি ক্যাটালাইটিক সাব ইউনিট, আর একটা হচ্ছে কি সাইক্লিন প্রোটিন। এদের দুজনের আলাদা থাকে, এদের দুজনের আলাদা আলাদা কাজ থাকে। তাহলে সিডিকে কাজ যদি বলি, সিডিকে হচ্ছে তোমার কি করে না, নির্দিষ্ট প্রোটিনের মধ্যে, ঠিক আছে, নির্দিষ্ট প্রোটিনের এটিপি অণুর মধ্যে ফসফেট গ্রুপকে স্থানান্তরিত করে। তাহলে নির্দিষ্ট প্রোটিনের
এটিপি মধ্যস্থ ফসফেটকে স্থানান্তরিত করে, মানে এক স্থান থেকে অন্য স্থানকে নিয়ে যায়, স্থানান্তরিত করে। তাহলে এটা হচ্ছে ক্যাটালাইটিক গ্রুপের কাজ। এবার সাইক্লিন যদি দেখি, সাইক্লিন হচ্ছে 3 ধরনের সাইক্লিন আছে, ঠিক আছে। অ্যানিম্যাল সেলের ক্ষেত্রে 3 ধরনের সাইক্লিন আমরা পাবো, সেটা হচ্ছে G1, S এবং M। G1 তাহলে কি বললাম, অ্যানিম্যাল সেলের ক্ষেত্রে 3 ধরনের সাইক্লিন থাকে, G1, 2 নম্বর কি বলছি S, আর 3 নম্বর হচ্ছে M। G1 সাইক্লিন এটা তাই, S সাইক্লিন M। এবার প্রত্যেকটা যদি কাজ দেখি, যে এই সাইক্লিন কাজ করে, G1 কি করে না কোষ চক্রকে G1 থেকে S এ যেতে সাহায্য করে। তাহলে G1 সাইক্লিনের কাজ কি বললাম, কোষ চক্রকে G1 থেকে S এ যেতে সাহায্য করে। আচ্ছা, তারপরেই আছে দেখো S সাইক্লিন কি করে না ডিএনএ সংশ্লেষটাকে নিয়ন্ত্রণ করে। S সাইক্লিনের কাজ, কারণ S দশা কি হয়, ডিএনএ সংশ্লেষ, কারণ সিনথেটিক পেজ, ডিএনএ উৎপাদন বা ডিএনএ রেপ্লিকেশনকে নিয়ন্ত্রণ করে, আর এম কাজ কি না, এম কাজ হচ্ছে তোমার এম দশাকে নিয়ন্ত্রণ করে, এম ফেজকে নিয়ন্ত্রণ করে, এম ফেজ কন্ট্রোল করে, এম ফেজকে বা এম দশাকে নিয়ন্ত্রণ করে। এবং এই দুটোকে একসাথে বলা হয়, মানে সিডিকে প্রোটিন এবং সাইক্লিন প্রোটিন যদি একসাথে থাকে তাহলে এদের বলা হয় সাইক্লিন সিডিকে, এদেরকে বলা হয় সাইক্লিন। তাহলে কাকে সিডিকে এবং সাইক্লিন যদি দুজনে একসাথে থাকে, প্লাস হয়ে থাকে, তাহলে দেখি কি বলছি, সাইক্লিন সিডিকে, এদের একসাথে বলা হচ্ছে। হলো, তাহলে কাকে না সিডিকে প্লাস সাইক্লিনকে সিডিকে সাইক্লিন বলে, কারণ এরাই কি করে, কোষ বিভাজন অ্যাজ ওয়েল অ্যাজ সেল ডিভিশন অ্যাজ ওয়েল অ্যাজ সেল সাইকেলটাকে কন্ট্রোল করে। তাহলে সাইক্লিন সিডিকে কম্পাউন্ড, এটাকে একসঙ্গে যেহেতু দুটো আছে তাই সাইক্লিন সিডিকে কম্পাউন্ড বা যৌগ বলা হচ্ছে। সাইক্লিন সিডিকে কম্পাউন্ড কন্ট্রোল দ্য সেল ডিভিশন অ্যাজ ওয়েল অ্যাজ সেল সাইকেল। তাহলে কোষ বিভাজনের সঙ্গে সঙ্গে কোষ চক্রটাকেও নিয়ন্ত্রণ করছে, কারণ দুটো তো একই প্রসেস, মানে এপিট আর ওপিট, তো এইটাকে নিয়ন্ত্রণ করা হচ্ছে। তো এইটাকে, এই সিডিকে সাইক্লিনকে আরো নামে ডাকা হয়, ঠিক আছে, বা এই সিডিকে যেটা সিডিকে বললাম, এই সিডিকে নামে ডাকা হচ্ছে কি, ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর। তাহলে অল্টারনেট নেম কার, সিডিকে, তাহলে সিডিকে অল্টারনেট নেম, অথবা এটা কি বলতে, ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর, ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর, বা আরেকটা বলতে পারি এম ফেজ প্রমোটিং ফ্যাক্টর, তাহলে এদের সংক্ষেপে কি বলবো, MPF, ঠিক আছে। তাহলে সিডিকে এর অল্টারনেট নাম কি বললাম, ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর অর এম ফেজ প্রমোটিং ফ্যাক্টর বা MPF। নিটের কোশ্চেন, সিডিকে অপর নাম, মানে প্রোটিন কাইনেজের অপর নাম হচ্ছে এইটা। সবসময় মাথায় রাখা ভালো করে, কারণ এগুলো সবই কি ক্লাস 11 ছেলেদের জন্য, 10 ছেলেদের জন্য এগুলো পড়ার দরকার নেই, আগেই বলে দিয়েছি। তাহলে এটা নিটের কোশ্চেন দেখো লিখে দিয়েছে এখানে, নিটের কোশ্চেন, স্যাম্পল কোশ্চেন। তো এইটা গেল হচ্ছে তোমার সাইক্লিন প্রোটিন কাইনেজ। এখান থেকে মোটামুটি দেখো আমাদের সিলেবাসটা কমপ্লিট। এবার আমি এখান থেকে তোমার একটা কথা বলবো বা একটা কোশ্চেন বলবো, সেটাকে এস দশাকে, কয়েকটা কোশ্চেন আমি বলে দিই, এস দশাকে ইন্টারফেজের অদৃশ্য দশা বলে। তাহলে কি কোশ্চেনটা না, কোশ্চেন হচ্ছে এস দশাকে ইন্টারফেজের অদৃশ্য দশা বলে কেন, অদৃশ্য দশা বলে কেন? তাহলে এস দশাটাকে ইন্টারফেজের অদৃশ্য বলা হচ্ছে কেন, কারণ কি দেখো, মোটামুটি এস দশাতে কি হয়, এস দশা ইন্টারফেজের একটা দশা, কারণ ইন্টারফেজের যে সেকেন্ড দশা হচ্ছে এস দশা, যেটা 9 ঘন্টা স্থায়ী হয় মানুষের ক্ষেত্রে। তো এইটা এখানে কি হয় না, ডিএনএ রেপ্লিকেশন হয়। তাহলে এস দশাতে ডিএনএ রেপ্লিকেশন হয়, ঠিক আছে, তোমার এই জন্য, বা ডিএনএ প্রতিলিপিকরণ হয়, সেই জন্য এস দশাটা কারণ কি করে, পরবর্তী কোষ বিভাজনে যেটা এম ফেজকে হেল্প করে, মানে কোষ বিভাজনে সাহায্য করে, কারণ যদি ডিএনএ রেপ্লিকেশন না হয় তাহলে কোষ বিভাজন হবে না। তাহলে সেই জন্য এটাকে বলা হচ্ছে যে এস দশা হচ্ছে ডিএনএ রেপ্লিকেশনের অদৃশ্য দশা, মানে যেটাকে বোঝা যাচ্ছে না খুব ভালোভাবে, কিন্তু তার একটা গুরুত্ব আলাদা।
হয়েছে। আরেকটা কোশ্চেন, সেটা হচ্ছে তোমার জি1 দশাকে অ্যান্টিফেজ বলা কেন? জি ওয়ান দশাকে অ্যান্টি ফেজ PHASE অ্যান্টিফেজ দশা বলে কেন? দেখো নামটার মধ্যে বানানটা ভালো করে লক্ষ্য করবে। অ্যান্টিফেজ বলে কেন? তাহলে অ্যান্টি, কারণ দেখো দুটো টার্ম আছে, একটা হচ্ছে কি ANTI, অ্যান্টি মানে হচ্ছে কি এগেনস্ট বা বিপরীত, আর এখানে কি লিখেছে ANTE, অ্যান্টি। ঠিক আছে, অ্যান্টিফেজ বলে কেন? তাহলে এই উত্তরটা হচ্ছে কারণ জি1 এর মধ্যে মেনলি কি হয় না, জি1 এর মধ্যে বিভিন্ন রাসায়নিক পদার্থ, অ্যাস্টাল রশ্মি, বিভিন্ন ধরনের কোষীয় অঙ্গাণু, ঠিক আছে, যেমন হচ্ছে তোমার মাইটোকন্ড্রিয়া, গলগি বডি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, সেন্ট্রোজোম, এগুলো সবই তৈরি হয়, এবং যেগুলো কি করে না পরবর্তী কোষ বিভাজনের জন্য বা ওই কোষ বিভাজনের পরবর্তী ক্ষেত্রে এগুলো জমা থাকে, পরবর্তী কোষ বিভাজনের কাজে লাগে। তাহলে জি1 দশাতে মেনলি কি হচ্ছে না, জি1 দশাতে ডিএনএ, আরএনএ, বিভিন্ন কোষীয় অঙ্গাণু এগুলো সব তৈরি হয়ে যাচ্ছে বলে, এবং দিয়ে ওইটি পরে কাজে লাগছে, তাই এটাকে বলা হচ্ছে কি অ্যান্টিফেজ। তোমার জি1 কে অ্যান্টিফেজ বলা হচ্ছে। তো এই হলো আমাদের টোটাল সেল সাইকেল থেকে। সেল সাইকেল থেকে আমরা মোটামুটি একটা আলোচনা করে দিলাম, মোটামুটি একটা কোশ্চেন আলোচনা হয়েছে। এরপরে যদি কারো কোনো সমস্যা থাকে অবশ্যই তোমরা আমাকে কমেন্টে জানাতে পারো, বা তোমাদের ওখানে ফোন নাম্বার দেওয়া রয়েছে, ফোন করে আমাকে জানাতে পারো, কোনো অসুবিধা নেই। তো মোটামুটি আশা করছি যে আমরা একটা খুব সুন্দরভাবে শিখলাম, এবং নোটটাকে পুরো বা তোমার যে বোর্ড ওয়ার্কটা আমি করলাম সেটাকে নোট ডাউন করে রেখো। আবারও বলছি, কারণ এটা তোমাদের কাছে অ্যাসেট। তো এই জিনিসগুলো ভালো করে তোমরা গুছিয়ে রেখো, কারণ এগুলো 10-এর ছেলেদের ক্ষেত্রে যেমন কাজে লাগবে, আমি একটু ডিটেলসে গেছি, মানে 11 এবং নিটের ছেলেদের কিন্তু কাজে লাগবে, এবং মাঝে মাঝে আমি বলে গেছি এগুলো নেটের 10-এর জন্য, এটা 11-এর জন্য। তো কোষ চক্র বা সেলফ সাইকেল এই পর্যন্তই কমপ্লিট, এখান থেকে সেল সাইকেলের আর কিছু নেই। পরের ভিডিওতে আমরা চলে যাব হচ্ছে ডাইরেক্ট সেল ডিভিশনে। তো ততক্ষণের জন্য আমার চ্যানেলটাকে যদি পরবর্তী ভিডিও পেতে চাও তাহলে বায়ো লার্নিং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবে যাতে নোটিফিকেশন আসার সাথে সাথে তুমি পেয়ে যাও। তো দ্যাটস অল ফর দ্য ডে, হ্যাভ এ নাইস ডে, থ্যাংক ইউ। কতক্ষণ